প্রাকৃতিক প্রতিকূলতা আর উপযুক্ত দামের অভাবে বিগত কয়েক বছর ধরে কোণঠাসা বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। এবছরেও অসময়ের বৃষ্টি আর ধসার প্রকোপে আলুর ফলন নিয়ে চিন্তায় আলু চাষিরা। আর হিমঘর ভর্তি হবে কিনা তা নিয়ে আশঙ্কায় হিমঘর মালিকেরা। এই পরিস্থিতিতে কবে থেকে হিমঘর খুলবে, কিভাবে হিমঘর লোড হবে, এই নিয়ে তারকেশ্বরে গ্র্যান্ড হলে আলোচনায় বসলো আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর এখন আমরা আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নেব আজ কি কি বিষয়ে আলোচনা হলো, হিমঘর ভর্তি নিয়ে কি ভাবছেন তারা। দর্শক বন্ধু, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। বিয়সবাবু নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে তারকেশ্বরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গের যে হিমঘর মালিকদের সংগঠন আছে, আপনারা যে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন, মূলত এই বৈঠকের কি কি আলোচ্য বিষয় ছিল? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এই সভার যৌথ সভার উদ্যোগ নেওয়ার জন্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা বা নেতৃত্ব লালু মুখার্জি মহাশয়কে এবং শুভজিৎ সাহাকে। ওনাদের উদ্যোগেই এটা আজকের এই সভাটা হচ্ছে। আমরা এই সভাটার উদ্দেশ্য ছিল যে আমরা পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা তাদের যে হিমঘর শিল্প এবং আমাদের আলু ব্যবসা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের উভয়েরই কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসান গুনতে উভয় পক্ষই আমরা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং দেখা যাচ্ছে আনফেয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, যেখানে অপরিপক্ক অপরিণত আলু যেটা বিক্রয়ের অযোগ্য হয়ে যায় সেরকম আলু এসে কোল্ড স্টোরেজে সংরক্ষিত হচ্ছে এবং পরবর্তীকালে সেটা বাজারজাত করতে অসুবিধা হচ্ছে। সেই সব নিয়ে আমরা বসেছিলাম যে এর থেকে বেরিয়ে আসার উপায় কী আছে, সে নিয়ে আজকের আলোচনা সভা ছিল। এখানে মোটামুটি কোল্ড স্টোরেজ খোলার দিন অর্থাৎ 1 মার্চের আগে সরকারি যে নির্দেশিকা আছে 1 মার্চের আগে স্টোর খোলা যাবে না, সেটা নিয়ে আমরা মূলত সহমত পোষণ করে একটা সিদ্ধান্ত নিলাম। তাছাড়া ইন্স্যুরেন্স এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যেটা আমরা আরও অন্যান্যদের কাছ থেকে আপনি শুনতে পাবেন। হ্যাঁ, আমি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান মাননীয় সুনীল রানা মহাশয় আছেন, ওনাকে আমি মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ বিভাসবাবু। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, মূলত 1 মার্চের আগে কোনোভাবে হিমঘর খোলা যাবে না, এই বক্তব্য ছাড়া আর কি কি বক্তব্য আজকের আপনাদের এই মিটিং থেকে উঠে এলো যদি একটু বলেন। না, দীর্ঘদিনের একটা বসার, দুপক্ষকেই বসার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে ফুলফিল হয়েছে। আমরা ব্যবসা করতে করতে বুঝছিলাম যে আমাদের দূরত্ব বেড়ে যেটা গেছিলো এটা আরও নিকটে ফিরে আসতে হবে, না হলে এই আমাদের শিল্প এবং যারা আলু ব্যবসার সাথে যুক্ত এদের দুজনেরই একটা অসম প্রতিযোগিতার ফলে, প্রতিযোগিতা আমাদের সঙ্গে আলু ব্যবসাদারদের নয়, কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকার জন্যে একটা লোকসানি ব্যবসা আলু ব্যবসায় পরিণত হয়েছে। ফলে আমরা চাইছিলাম যে দুপক্ষ বসে যদি আমরা ভালো আলু, পশ্চিমবঙ্গের আলু কোল্ড স্টোরজাত করতে একটা ভালো কোয়ালিটির আলু না রাখতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে অন্যান্য রাজ্যে আলু পাঠানোর পক্ষে, যেখানে আমাদের আলু ছত্তিশগড়, উড়িষ্যা, নিকটবর্তী যে স্টেটগুলো আছে বিহার, সেখানে আমাদের আলু যাওয়া কমে যাচ্ছে। কেন না, কোয়ালিটি অফ আওয়ার আলু যেটা স্টোর করি সেটা স্টোরেবল কোয়ালিটি হয় না আগে খুলে দেওয়ার জন্যে। আজকে প্রথম দফা আমাদের যে সিদ্ধান্ত ছিল যে সরকারি নিয়ম অনুসারে 1 মার্চের আগে আলু কোল্ড স্টোরেজ খোলা উচিত নয় এবং যারা সংরক্ষণকারী আলু রাখবেন তারা পরিপক্ক আলুটা নিয়ে আসবেন মার্চ থেকে, সেটা হচ্ছে 1 মার্চ। তো এই একটিমাত্র ইস্যু নয়, আরও একটি ইস্যু ছিল। যেমন কোল্ড স্টোরেজে আলু রাখতে গেলে যে সরকারি নিয়মানুবর্তিতা থাকে সেগুলোকে পালন করা উচিত প্রত্যেকের, আমাদের কোল্ড স্টোরেজ মালিকদেরও সেইগুলি পালন করতে হবে
সাথে সাথে আমরা ভালো আলু যাতে সংরক্ষণ করতে পারি সেই দিকে নজর রেখে আমাদের আজকে মিটিং খুব সদার্থকভাবে সম্পূর্ণ হয়েছে। আমি সকলকেই এই আপনার ক্যামেরার মাধ্যমে সকলকে অভিনন্দন জানাই আজকে মিটিংটি সাফল্য লাভ করার জন্য। ব্যাপারটা হচ্ছে স্যার, আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেখেছিলাম আপনারা কলকাতা প্রেস ক্লাবে একটি মানে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে আপনারা দাবি জানিয়েছিলেন যে বিগত 3 বছর খুব একটা হিমঘর ভাড়া বাড়েনি, এবছর হিমঘর ভাড়া বাড়তে হবে, না হলে স্টোর খোলা যাবে না, এরকম শুনেছিলাম। আমি হয়তো সেখানে উপস্থিত থাকিনি, বা আমাদের এই অন্যান্য সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে এটা শুনেছিলাম। তো হিমঘর ভাড়া বাড়বে নাকি এবছর কিছু? দেখুন, হিমঘর ভাড়া এখনও বাড়লো না। আচ্ছা, আমাদের সরকারের কাছে আবেদন আছে যে আমাদের শিল্প রুগ্ন হয়ে গেছে, বিগত 3 বছর ধরে ভাড়াটা বাড়েনি। আমরা সেই আবেদন সরকারের কাছে রাখছি। মহামান্য সরকার কবে কি করবেন জানি না, আমরা আশা করব কিছু করলে, খোলার আগে করলে সকলের পক্ষেই সুবিধা হবে ব্যবসা করতে। আজকে এই মিটিংয়ে এই সংক্রান্ত কোনো আলাপ আলোচনা হয়নি? না, আজকের মিটিংটা তো আমাদের সঙ্গে ব্যবসায়ীদের, হ্যাঁ, এই মিটিংয়ে তো আর ওইটা আলোচনা হবে না। আচ্ছা, তো ওভারঅল কি বার্তা দেবেন তাহলে সমস্ত কৃষক ভাইদের, আলু চাষি এবং হিমঘর মালিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এখানে আলু ব্যবসায়ীরা সকলেই আছেন, তারা তাদের নিজেদের ফোরামের মাধ্যমে কৃষক ভাইদের দিচ্ছেন, তাদের আলু রাখার ক্ষেত্রে তাদেরকে যা বার্তা দেওয়ার দিচ্ছেন, আমরাও দিচ্ছি। নিয়ে আসুন, আলুর মান ভালো করতে হবে আগামী দিন। এ মান ভালো না করলে পশ্চিমবঙ্গের আলু শিল্পটা মার খাবে। মানকে আমাদের উন্নত করতেই হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন। তো স্যার, এখন ধরুন আমি দেখেছিলাম আপনাদের ওই বিগত যে প্রতিবেদন আপনারা করেছিলেন প্রেস ক্লাব থেকে, কলকাতা প্রেস ক্লাব থেকে, ওখানে আপনারা বলেছিলেন যে অনেক হিমঘর আছে যারা আধুনিকরণ করতে চায়। আমরা দেখতে পাই সিনেমা হল পুরনো টাইপের যে সমস্ত হলগুলো ছিল এখন আধুনিকরণ করে নতুন টাইপের করা হচ্ছে। হিমঘরেতেও আপনারা চান এই টাইপের কিছু আধুনিকরণ করে নতুন পদ্ধতি অবলম্বন করতে। তো এই বিষয়টাকে নিয়ে সরকারের কতটা নজর দেওয়া উচিত মনে হয়? কেননা সরকার তো বিভিন্ন থেকে সাবসিডি দিচ্ছে, দেখা গেল ভাড়াটা না বাড়িয়ে যদি সরকার কিছুটা এই বিষয়ে হেল্প করে, সেই বিষয়ে কি বলবেন? প্রথমেই ইন্ডিয়া পটেটোকে ধন্যবাদ জানাই যে আমাদের এই যে মিটিংটা আপনারা অ্যাটেন্ড করেছেন এবং এই আমাদের যে আজকে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা আপনারা সারা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। তো আপনি যে ব্যাপারটা বললেন আধুনিকরণের ব্যাপারে, তো আমরা সরকারের কাছে সবসময় দৃষ্টি আকর্ষণ করছি যে আধুনিকরণ করতে গেলে আমাদের পুঁজি দরকার, কিন্তু আমাদের সেই পুঁজির অভাব ঘটছে। কারণ যে রেন্ট আমরা পাই এতেই আমাদের চালাতে গিয়ে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো আধুনিকরণ করব কিভাবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সারা ভারতবর্ষে আধুনিকরণের দিকে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা পিছিয়ে পড়ছি বাংলা। তার কারণ সব জায়গায় ভাড়াটা যে পরিমাণে বেশি আছে আমাদের এখানে তুলনামূলক কম আছে, তার জন্য আমাদের এখানে পিছিয়ে পড়ছি। তো সরকারের কাছে নিশ্চয়ই বলেছি, সরকার বাহাদুর নিশ্চয়ই এই ব্যাপারে কিছু ভাববে। হ্যাঁ, এইটুকুই আপনাকে বলতে পারি, ঠিক আছে। আর এই বিষয়ে আজকের কোনো এই আলোচনা নয়, ঠিক আছে। আজকের বিষয়ে সামগ্রিক এই ইন্ডাস্ট্রির যে ভালো, সেই ইন্ডাস্ট্রি ভালো বলতে কৃষক, ব্যবসাদার, কোস্টুরিয়ার এই সকলে যে ভালো থাকি তার জন্য ব্যবস্থাপনার জন্য আজকে আলোচনা। কি করলে আমরা ভালো থাকবো, কি করলে আলুর গুণগত মানটা ভালো থেকে আমরা নতুন বাজার ধরতে পারবো, যে বাজারগুলো আমরা হারিয়ে গেছি, যে বাজারগুলো আমাদের অন্য রাজ্য দখল করে নিয়েছে, সেগুলোর জন্যই আজকে আলোচনার বিষয়। কারণ হচ্ছে আমাদের আজকে প্রায় 13 কোটি প্যাকেট মতো আমাদের লাস্ট ইয়ার লোড হলো, কিন্তু সেই আলু বেরোয়নি এখনও পর্যন্ত। আজকের ডেটেও আলু আছে মেদিনীপুরে। তো এটা হচ্ছে আমাদের খুবই খারাপ জিনিস। আজকে যদি বাংলাদেশ আলু না যেত, যদি বৃষ্টি না হতো, আমার মনে হয় তো লাস্ট ইয়ার আরও ক্ষতির সম্মুখীন হতো বলে আমার ধারণা। তাহলে আমাদের এই থেকে শিক্ষা নিতে হবে যে গুণগত মান কীভাবে ভালো করা যায় এবং আমাদের মার্কেটগুলো কীভাবে আমরা ফিরে পাবো। তা সেই ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং ভেবে খুব ঠান্ডা মাথায় 2024কে যেতে হবে। এটা ভাবতে হবে কেন ইউপির আলু এখনও পর্যন্ত কলকাতায় আজও আসছে। অতএব এইটা ভাবতে হবে যে আমাদের মার্কেটে আজও প্রতিদিন ইউপির আলু আসছে। তাহলে শুধু লোড করলে হবে না, মালটা বেরোবে কিভাবে, তার কস্টিং কি আছে, সেইটা ভেবে সবাই রাখা উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয়। শুভজিৎ সাহা, রাজ্য আমাদের কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং হুগলি জেলা চেয়ারম্যান। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নামটা যদি একটু বলেন আর পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমার নাম পতিত পাবন দে,
আমি পাস্ট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আজকে ওভারঅল কি জিস্ট দাঁড়ালো আজকের এই বৈঠক থেকে, যদি একটু বলেন বিস্তারিত। আজকে আমার পূর্ববর্তী বক্তা তো কিছু বলেছেন, এছাড়াও আছে আমাদের কতগুলো পয়েন্ট, যেমন যেসব স্টোরে বহুদিন ধরে লাইসেন্স রিনিউ নেই সেই সব স্টোরগুলো আলু রাখা ঝুঁকিপূর্ণ। তারপরে আমাদের এবং আমাদের একটা প্রপারলি ইন্স্যুরেন্স করতে হবে সমস্ত স্টোরকে, এবং সেই স্টোরগুলো ইন্স্যুরেন্সের যে প্রোরাটা সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করে, সেই প্রোরাটা সার্টিফিকেট লোডিংয়ের আগে আমাদের আনলোডিংয়ের আগে আমাদের জানিয়ে দিতে হবে। আর কি পয়েন্ট আছে? স্টোর খোলার ব্যাপারে সব আমাদের সহমত হলো। আলুর গুণমান যদি ভালো রাখার জন্যে কোনোভাবেই 1 মার্চের আগে স্টোর লোডিং শুরু করা হবে না, বা স্টোরে কোনো আলু ঢুকবে না। কারণ আলুর গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে দেখা যাবে আমরা পাশের বাজারগুলো যেগুলো হারিয়েছি সেই বাজারগুলো আর পাবো না, সেই বাজারগুলো ফিরে পাবো না। 1 মার্চ থেকে স্টোর খুলবে, এটাই আমাদের রইল। তবে আমরা গভর্নমেন্টের কাছে আশা করব তার আগে আমাদের সঠিক পথে আমাদের আগিয়ে দেবেন। তো স্যার ওভারঅল তাহলে আমরা শুনলাম, কি বার্তা দেবেন এই প্রসঙ্গে? দেখুন, আমাদের এর আগেও আলোচনা হয়েছে হিমঘর মালিকদের সঙ্গে অনেক দিন আগে যৌথভাবে। তো 2024 সালের লোডিংয়ের পাক মুহূর্তে উভয় পক্ষ আমরা ব্যবসায়িক স্বার্থ যাতে সুরক্ষা থাকে সেই জন্যে আমরা নিজেরা একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আলোচনা করে আজকের সেই কিছু বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমরা সবাই বলেছে, আমিও বলি আপনাদের, প্রথমত আমাদের যেটা সুনির্দিষ্ট কথা যে 1 মার্চের আগে কোথাও পশ্চিমবাংলা কোথাও কোনো হিমঘর খুলবে না, এবং যদি কেউ খোলে সেখানে যদি কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় তখন কিন্তু সেই মালিকের উপরই দায়িত্ব পড়তে যাবে। হতে পারে যদি কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়। আর সর্বোপরি অনেকে দেখা যায় যে পুজো করার নাম করে সারা সেট আলু ভর্তি করে নিয়ে হিমঘর খুলে দিল। আমাদের আলোচনার মধ্যে কিন্তু সেটাও এসছে, পুজো করার জন্যে একটা লাঠি এবছর নিতে পারে। এবং এর সাথে সাথে আরও কয়েকটা বিষয় উঠে আসে, যেমন হিমঘর চালায় তারা লাইসেন্স রিনিউ করে না, দীর্ঘদিন লাইসেন্স রিনিউ না করে হিমঘরগুলো চালায়। সুতরাং হিমঘরের লাইসেন্স যদি না থাকে সেই হিমঘরে আমরা আলু রাখবো কিনা সেটাও আমাদের ভাবতে হবে, কারণ তাহলে আমাদের সেটা সুরক্ষা নষ্ট হচ্ছে। এবং সর্বোপরি আরও ইন্স্যুরেন্স যারা দেয় তাদের প্রোরেটা সার্টিফিকেট, যেটা আমাদেরও দীর্ঘদিনের দাবি, আমাদের আলু ব্যবসায়ী সমিতিরও প্রোরেটা সার্টিফিকেট অন্তত আনলোডিংয়ের শুরুর আগে আমাদের টাঙিয়ে দিতে হবে বোর্ডে, আমরা দেখে নেব। এই কয়েকটি বিষয়, এছাড়া ব্যবসায়িক আনুষঙ্গিক বিষয় যেগুলো তোমার হয়তো আমরা চ্যানেলের মাধ্যমে বলতে পারছি না, কিন্তু ব্যবসায়িক সুরক্ষার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। উভয় পক্ষে আলোচনাটা খুব স্মুথফুলি এবং ভালো হয়েছে। সুতরাং এই আলোচনা আমরা আগামী দিনেও লোডিংয়ের পর আনলোডিংয়ের শুরুর পাক মুহূর্তে হয়তো বসে, অ্যাকচুয়াল ব্যবসা যদি আমাদের উভয় পক্ষে টিকে না থাকে তাহলে সংগঠনটাই তো টিকবে না। সুতরাং সংগঠন টেকাতে গেলে আগে নিজেদের ব্যবসা টিকে রাখতে হবে। সেই জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা করে আজকের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তো কিছুদিন আগে আপনাদের 9ম রাজ্য সম্মেলন হলো, আলু ব্যবসায়ী সমিতির 9ম রাজ্য সম্মেলন। তো এবার তাহলে সভাপতি সম্পাদক পদে কে বসছে? ওটা শুনুন, ওটা আমাদের আলোচনা 2 তারিখ আছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এখনও পর্যন্ত একটা মাত্রই সংগঠন, সারা পশ্চিমবাংলায় এর কোনো বিভাগ হয়নি। সুতরাং আমরা আলোচনার মাধ্যমেই প্রতিটা 3 বছর অন্তর করি। আবার আগামী 2 তারিখে আমরা আলোচনার মাধ্যমেই আমাদের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী নেতৃত্ব ঠিক করব। এবং যেই হোক, পদ তো একটা, কিন্তু একটা হলেও আমরা মনে করি যারা আমাদের রাজ্য কমিটির মেম্বার তারা সবাই আমাদের সাথে আছে, একসাথে আছে, একটা টিম একটা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।